জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় আজকে আমরা দুটো বিষয় নির্ধারণ করেছিলাম। এই দুটো বিষয়ই আসলে পূর্বের আলোচনারই ধারাবাহিকতা। এর মধ্যে একটি ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ। এই বিষয়ে যে কমিটি, সেই কমিটির বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। যেটা হয়েছে আপনারা জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করা হয়েছিল। সেই কাউন্সিলের প্রস্তাবের পর বিভিন্ন রকম আলোচনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমর্থনের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে এটা সমর্থন করতে পারছেন না, তাদের কিছু কিছু আপত্তি আছে। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বলে একটি নতুন প্রস্তাব দিয়েছিলাম, যেখানে যে সমস্ত দায় দায়িত্ব ছিল তা অনেকটাই সীমিত করা হয়, কাঠামোগত পরিবর্তন করা হয় এবং এর দায়িত্বের পরিধিটাও সীমিত করে ফেলা হয়। আমরা যখন এর কাঠামোগত প্রস্তাবটা দিয়েছিলাম তখন এমনকি যারা এই ধরনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন তারাও আরো বিস্তারিত জানতে চেয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এর বিস্তারিত উপস্থাপন করেছিলাম যে শুধুমাত্র কাঠামোগত দিক না, বিশেষ করে কার্যপরিধির প্রশ্ন। আমরা বলেছিলাম যে এখানে সুনির্দিষ্টভাবে 6টি কমিশন এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ প্রধান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে এই কমিটি কাজ করবে। এগুলি হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন মনে করে যে এই কমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো দেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিবেচনায় এই কমিশনের কথা বলা হয়েছিল। আমরা কাঠামোগত দিক থেকে এই কমিটি যখন সংসদ বহাল থাকবে তখন কিভাবে পরিচালিত হবে সেটা আমরা বলেছিলাম। তার মধ্যে ছিল যে প্রধানমন্ত্রী, স্পিকার এবং যদি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয় তবে সেই উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলের নেতা এবং প্রধান বিরোধী দল ব্যতীত অন্য বিরোধী দল সমূহে নির্বাচিত একজন প্রতিনিধি। এনসিসিতে আমাদের প্রস্তাব ছিল রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির অন্তর্ভুক্তি। সেটা যেহেতু রাজনৈতিক দলগুলোর অধিকাংশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, সেজন্য জাতীয় ঐকমত্য কমিশন সেখান থেকে সরে এসে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, সেটাও আমরা সুনির্দিষ্ট করেছি। আমরা বলেছি যে সংসদের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত নহেন এমন ব্যক্তি এবং মনোনয়নের পূর্বে 10 বছর কোনো রাজনৈতিক দলের বা উহার অঙ্গ সংগঠনের সদস্য নহেন এমন কোনো ব্যক্তি একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি পাঠাতে পারবেন। প্রধান বিচারপতির ক্ষেত্রে আমরা প্রস্তাব দিয়েছি যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। কাঠামোগত দিক থেকে এটাই আমরা প্রস্তাব করেছি এবং আমরা বলেছিলাম যে নিম্নকক্ষের স্পিকার এতে সভাপতিত্ব করবেন। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে যখন সংসদ বহাল থাকবে না, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন থাকবে, সেটা আমরা যে নামেই বলি, তখন কি হবে। আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল যে এটা অব্যাহত রাখার, যে এই কমিটি সামান্য পরিবর্তন করে, অর্থাৎ অন্যান্য বিরোধী দলের যে প্রতিনিধি তার পরিবর্তে আমরা বলেছিলাম যে উপদেষ্টা পরিষদ বা যাই হোক তার একজন প্রতিনিধি থাকবে। কিন্তু আলাপ আলোচনায় যেটা স্পষ্ট হয়েছে যে অধিকাংশ রাজনৈতিক দল যারা এমনকি এই কাঠামোর সমর্থন করেন তারাও মনে করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন থাকবে তখন এই কমিটি বহাল রাখার কোনো কারণ নেই, তারা সেটা সমর্থন করছেন না।
ফলে প্রশ্ন উঠেছে যে ওই সময় নির্বাচন কমিশনে নিয়োগের বিষয়টা কিভাবে বিবেচিত হবে, সেটার আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকেই প্রস্তাব করেছেন যে এটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে সীমিতভাবে অর্পণ করা যায়। শুধুমাত্র এটি, অন্য কমিশনগুলোর ক্ষেত্রে নয়, কিন্তু অন্য কোনো কমিশনের নিয়োগের তত্ত্বাবধায়ক সরকারের কোনো অধিকার থাকবে না। এই বিষয়গুলোতেই আলোচনা হয়েছে এবং কিছু কিছু প্রস্তাব এসেছে সংশোধনের। যেমন ধরুন, সুপারিশ যেটা করা হবে সেটা দুজনের নাম যাবে না, একজনের। অধিকাংশের মত হচ্ছে যদি এরকম কাঠামো তৈরি হয় এবং এই কমিটি একজনের নামই সুপারিশ করবে রাষ্ট্রপতির কাছে। ফলে এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারছি যে এই ধরনের একটি কাঠামোর ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন আছে, কিন্তু কাঠামোগত প্রশ্নগুলোকে আরেকটু সুস্পষ্ট করা দরকার, আরেকটু আলোচনার প্রয়োজন আছে। আমরা সেজন্য যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটি সমর্থন করেন, যারা এটি সমর্থন করছেন না তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা। আমরা আশা করছি যে যে সমস্ত দল এই ধরনের কমিটি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত হতে পারছেন না, তারা এগুলি পুনর্বিবেচনা করবেন এবং আগামীতে আমরা আলোচনার মধ্য দিয়ে একটি নিষ্পত্তিতে আসতে পারব। আজকের দ্বিতীয় বিষয় ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্ন। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রধান বিষয় হচ্ছে যে আমরা উচ্চকক্ষের বিষয় নিয়ে আলোচনা করেছি, যদিও কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নিম্নকক্ষ নিয়ে আলোচনার কথাও উত্থাপিত হয়েছে। তারা দাবি করেছেন যে এই নিয়ে আলোচনা করার দরকার, কিন্তু আমাদের পক্ষ থেকে যেহেতু আলোচ্য সূচি হিসেবে উচ্চকক্ষের বিষয় ছিল, সেখানে তিনটি বিষয় আসলে সুস্পষ্ট হয়েছে। প্রথমত, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে, কিছু কিছু দল বিভিন্ন কারণে সামান্য আপত্তি করছেন, কিন্তু সেটা কতটা নীতিগত সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে আবারও বলি, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেখানে নির্বাচন প্রক্রিয়া হিসেবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতে করার ব্যাপারে অধিকাংশ দল মত দিয়েছেন, তবে কোনো কোনো দল এ ব্যাপারে সুস্পষ্ট আপত্তি জানিয়েছেন। তৃতীয় যেটা, সেটা হচ্ছে কার্যকর একটি উচ্চকক্ষের জন্য এর কার্যপরিধি নির্ধারণ করার ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বাইরেও কিছু কিছু জিনিস যুক্ত করার কথা বলা হয়েছে। আমরা বিভিন্ন রকম প্রস্তাব ওই আলোচনায় এসছে, সেগুলো আমরা আলোচনা করেছি। এর কিছু কিছু বিস্তারিত আপনারা পরবর্তী সময় দেখতে পাবেন হয়তো অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এই যে আমরা মনে করছি যে যেহেতু উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আইনসভা তৈরির ক্ষেত্রে নীতিগত একমত আছে, প্রতিনিধিত্বের বিষয়টা আমরা ভবিষ্যতে আশা করি সমাধান করতে পারব। এবং যে সমস্ত দলের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে, তারা এগুলো আজকের আলোচনার পরে কয়েকটি দল, বিশেষ করে একটি দল আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে আলোচনা করবেন, ফিরে গিয়ে যে সমস্ত আলোচনার মধ্যে উঠেছে আজকে। ফলে আজকের অগ্রগতির দিক যেটা, সেটা হচ্ছে আমি আগেও যেটা বলেছি, প্রতিদিনই বিশেষ অগ্রগতি অর্জন করা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। আমাদের দিক থেকে আমাদের চেষ্টাটা অব্যাহত আছে। জুলাইয়ের মধ্যে আমরা একটি সনদ তৈরি করতে চাই, আমরা এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আজকে সকালে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানিয়েছি যে আপনারা সকলে মিলে গত বছরের জুলাই মাসে যেমন একটি পতাকার তলে সমবেত হয়েছিলেন, যেখানে কোনো দলের বিষয় ছিল না, রাষ্ট্রের বিষয় ছিল, জনগণের বিষয় ছিল, দেশের বিষয় ছিল। আমরা আশা করছি সেই জায়গার থেকে, সেই চেতনার থেকে, সেই আগ্রহ থেকে, সেই কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো আরেকটু বেশি অগ্রসর হবেন আগামী দিনগুলোতে। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। তারপরেও বিভিন্ন মত এবং বিভিন্ন রকম আলোচনায় মত পার্থক্য সত্ত্বেও আমরা এখনও আশাবাদী। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে বেশ কিছু বিষয়ে আমরা একমতের জায়গায় আনতে পারব।
সকল বিষয়ে সকলে একমত হবেন তা নয়, কিন্তু রাষ্ট্র একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হবেন, এটাই আমাদের আশা। আমি আজকে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিচ্ছি না, কারণ রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছেন। অনেকগুলো দল, অনেক কথা হয়েছে আজকে, আমি অনুমান করি তাদের অনেক বক্তব্য আছে, সেগুলো আপনারা শুনবেন। এবং আমরা আগামী দুদিন বৈঠকে বসছি না, এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের কিছু কর্মসূচি আছে 1 জুলাই। আমরা 2রা জুলাই আবার সকাল 10:30টায় সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আমরা বিস্তারিত দেওয়ার ক্ষেত্রে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা কমিটির যে দুটো রাষ্ট্রপতির মনোনীত কে হবেন তার সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। আর বিশেষ ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রধান বিচারপতির যিনি প্রতিনিধি হবেন তারও যোগ্যতাটা আমরা নির্ধারণ করে দিয়েছি, এর বাইরে কোনো পরিবর্তন হয়নি। ধন্যবাদ।